আসসালামু আলাইকুম। কিনোটটা আপনারা পেয়েছেন হাতে, মোটামুটি 5-6 পৃষ্ঠা লম্বা। তো যেহেতু সবার হাতে আছে, লাইন বাই লাইন পড়তে হবে কিনা আমি বুঝতে পারছি না, যতটুকু পারি আমি বলছি। নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান, উইদিন ব্র্যাকেট গঠনতন্ত্র, এটা আমরা যৌথভাবে লিখেছি, মোহাম্মদ বশিরুল হক সিনহা এবং আমি মাসুদ জাকারিয়া। ভূমিকা, দেশি বিদেশি অনেকেই বলছেন যে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এখন একটি ক্রস রোডে দাঁড়িয়ে আছে। এর একদিকে রয়েছে স্ট্যাটাসকো, রক্ষার নামে দুর্নীতি, দেউলিয়া রাজনীতির দোহাই দিয়ে উদ্দেশ্যহীন খুনোখুনি আর রাষ্ট্রকে লুটেরাদের প্রাইভেট প্রপার্টি হিসেবে ব্যবহারের ধারাবাহিকতা রক্ষার সুযোগ। আরেকদিকে রয়েছে নাগরিক ক্ষমতায়ন, আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর শক্তিশালী জাতীয় অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দ্বারা একটি সত্যিকারের সার্বভৌম ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গড়ে তোলার সম্ভাবনা। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসন ও গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জনমনে এমন একটি ধারণা জন্মেছে যে জোর জবরদস্তির দ্বারা বহাল রাখা 1972 সালের সংবিধান ব্র্যাকেটে গঠনতন্ত্র নয়, 21 শতকের বাংলাদেশের নাগরিকদের আশা আকাঙ্ক্ষা ও চাহিদা পূরণ করতে অক্ষম। কারণ এই সংবিধান কোনো কার্যকর দলিল হয়ে থাকলে দেশে কোনো ফ্যাসিস্ট মাফিয়া রাজ গড়ে উঠত না, আর কোনো কারণে গড়ে উঠলেও 15 বছর টিকে থাকতে পারত না। এই নিবন্ধে 21 শতকের বিশ্ব বাস্তবতার আলোকে সংবিধান শব্দটির প্রাসঙ্গিকতা যাচাই ও জনগণের ক্ষমতায়নের সিটিজেন এম্পাওয়ারমেন্ট লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের প্রথম অংশে পার্ট 1 অন্তর্ভুক্ত করার মতো কিছু প্রস্তাবনা পেশ করা হয়েছে। গোড়ার গলদ সংবিধান বনাম গঠনতন্ত্র ইস্যু। সংবিধান শব্দটি এই দেশে সরকারিভাবে ব্যবহার করা হয়েছে ইংরেজি কনস্টিটিউশন শব্দের প্রতিশব্দ হিসাবে। কনস্টিটিউশন শব্দটির ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে: কনস্টিটিউশন হলো কিছু মৌলিক নীতিমালা বা প্রতিষ্ঠিত নজিরগুলির সমষ্টি, যা একটি রাষ্ট্র, সংস্থা বা অন্য কোনো ধরনের সত্তার আইনি বুনিয়াদ গঠন করে এবং সাধারণত সেই সত্তা কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করে। এছাড়াও মরিয়াম ওয়েবস্টার কনস্টিটিউশনের একাধিক সংজ্ঞা রয়েছে। একটি নেশন, রাষ্ট্র বা সামাজিক গোষ্ঠীর মৌলিক আইন ও নীতিমালা। কনস্টিটিউশনের দ্বারা সরকারের ক্ষমতা ও কর্তব্যগুলি প্রতিষ্ঠিত হয় এবং জনগণের জন্য সুনির্দিষ্ট অধিকার নিশ্চিত করা হয়। খ, একটি লিখিত দলিল। কনস্টিটিউশন এমন একটি লিখিত দলিল যা একটি সামাজিক বা রাজনৈতিক সংগঠনের নিয়মগুলিকে রূপরেখা প্রদান করে। গ, কোনো ব্যক্তির শারীরিক গঠন। ঘ, কোনো কিছুর কাঠামো বা গঠন প্রকৃতি। ঙ, কোনো প্রতিষ্ঠিত আইন বা প্রথা ইত্যাদি। উপরের সংজ্ঞাগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে কনস্টিটিউশন কোনো বিধান বা আইনের বই নয়, বরং বিধান বা আইন উৎপাদনের যন্ত্র, ইনস্ট্রুমেন্ট ফর মেকিং স্ট্যাটুটস অর লজ সম্পর্কিত একটি দলিল। সেই বিচারে এটা গঠনতন্ত্র বলে বিবেচিত হওয়া উচিত ছিল। এটা গঠনতন্ত্র বলে বিবেচিত হলে 1971 সালের পর 4টি পলিটিক্যাল ট্রানজিশন 1975, 90, 7 এবং 24 পরেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ইস্যুটি নিয়ে শাসক শ্রেণীর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকতো না। এটা বর্তমান সংবিধানের দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতা। এরপরেও সরকারি দস্তাবেজের অনুকূলে এই নিবন্ধে সংবিধান শব্দটি উল্লেখিত হবে, তবে অবশ্যই গঠনতন্ত্র অর্থে। 1972 সালের সংবিধানের সীমাবদ্ধতা। 1972 সালে যখন এদেশের সংবিধান বলবৎ হয় তখন ছিল ঠান্ডা লড়াইয়ের জমানা, কোল্ড ওয়ার। এই রাষ্ট্র ছিল ইন্দো সোভিয়েত প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত। তবে জনগণের মধ্যে ইন্ডিয়ার কারণে রুশ ভারত অক্ষশক্তির
জঙ্গি বিরোধিতা ছিল চরম পর্যায়ে। বর্তমান সংবিধানের জোড়াতাড়িগুলোর পেছনে কারণ বুঝতে হলে জনগণ ও রাষ্ট্র ক্ষমতার মধ্যকার এই বিপরীতমুখী অবস্থান বিবেচনায় রাখতে হবে, পিপল ভার্সেস পাওয়ার। পাশাপাশি এটাও বিবেচনায় নিতে হবে যে 1991 সালে ঠান্ডা লড়াইয়ের অবসান, 2001 সালের ওয়ার অন টেরর ও 2022 সালে ইউক্রেন রাশিয়ায় স্পেশাল মিলিটারি অপারেশনকে কেন্দ্র করে শুরু হওয়া নতুন ঠান্ডা লড়াইয়ের জমানায় কোন রাষ্ট্রেই এ ধরনের কনস্টিটিউশন কার্যকর রাখা সম্ভব নয়। এখানে গত ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতির আলোকে 1972 সংবিধানের অনেক সীমাবদ্ধতার মধ্যে 3টি সুনির্দিষ্ট সীমাবদ্ধতা তুলে ধরা হলো। প্রথমটি কালচারাল ন্যাশনালিজম। বর্তমান সংবিধানে এক কল্পিত কালচারাল ন্যাশনালিজমের উপর জোর দিয়ে বিভিন্ন ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং মুসলমানদের মধ্যকার বিভিন্ন ফেরকার নিজস্ব পরিচয় ও রাজনৈতিক ইতিহাসকে কার্যত অস্বীকার করা হয়েছে। পাশাপাশি সকল্পিত বাঙালিকে জাতিগত পরিচয় আর বাংলাদেশিকে নাগরিকতার পরিচয় বলে নির্দিষ্ট করে দিয়ে রাজনৈতিক পরিচিতিকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যার জের হিসেবে আমরা পেয়েছি সবেখ্যাত বাঙালি সংস্কৃতি বনাম পপুলার মুসলিম কালচারের দ্বন্দ্ব। আরব, ইরান, তুর্কিয়া এমনকি ইউরো মার্কিনীদের জনজীবনে কি এরকম আরব কালচার বনাম মুসলিম কালচার, ইরানি কালচার বনাম মুসলিম কালচার, ব্রিটিশ কালচার বনাম মুসলিম কালচার, আমেরিকান কালচার বনাম মুসলিম কালচার, জাতীয় বাইনারির অস্তিত্ব নেই কেন? কারণ ওইসব দেশের কনস্টিটিউশনে রাজনৈতিক জাতীয়তাকে নাগরিকের মূল্যবোধ ও কালচারের প্রতিপক্ষ বলে সাব্যস্ত করা হয়নি। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে কংগ্রেস কোন বিশেষ ধর্মের প্রতিষ্ঠা বা এর অবাধ অনুশীলন নিষিদ্ধ করার বিষয়ে কোনো আইন পাশ করবে না বলে সুস্পষ্ট বিধি যুক্ত করেছে। এটি বাক স্বাধীনতা, পত্রপত্রিকা প্রকাশ, গণজমায়েতের আয়োজন ও যে কোনো অভিযোগের প্রতিকারের উদ্দেশ্যে সরকারের কাছে আবেদন করার অধিকার দেয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে। আদর্শিক সীমাবদ্ধতা। বর্তমান সংবিধানে বাঙালি জাতির ঐক্য ও সংহতির নামে রাষ্ট্রের ধারণাগত ঐক্যের উপর অতিরিক্ত জোর দেওয়া হয়েছে, কনসেপচুয়াল ইউনিটি, যা সামাজিক চুক্তির ধারণার বিপরীত। এখানে আবার বাঙালি জাতির ঐক্য ও সংহতি বলতে স্রেফ বাংলাদেশের নাগরিকদের প্রতি ইশারা করা হয়েছে। গত 53 বছর ধরে আমরা এদেশের পাঠ্যপুস্তক থেকে সর্বত্র ইন্ডিয়ার বাঙালিদের কালচারে ছড়াছড়ি দেখে আসছি। এগুলোর পেছনে টাকা পয়সা জোগানো দেওয়া হয়েছে বাংলাদেশের সরকার ও জনগণের তহবিল থেকে। অথচ সকল পলিটিক্যাল ফিলোসফি আমাদের শেখাচ্ছে যে কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সামাজিক চুক্তির উপর ভিত্তি করে। সামাজিক চুক্তি থিওরি মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তির নৈতিক এবং অথবা রাজনৈতিক বাধ্যবাধকতাগুলি যে সমাজে তিনি বাস করেন সেই সমাজের সকল বাসিন্দার মধ্যকার সমঝোতা অথবা চুক্তির উপর নির্ভরশীল। কৃত্রিম এলিট গোষ্ঠীর সৃষ্টি ও নাগরিক অধিকারকে সংকুচিত করা। বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ক্ষমতাসীন সরকারের দ্বারা সৃষ্ট এলিট গোষ্ঠীর, যাদের বেশিরভাগ প্রয়োজনীয় শিক্ষা, বুদ্ধিবৃত্তি ও কালচার নেই, স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের নীতি নির্ধারণী ইস্যুগুলোতে নাগরিকদের অংশগ্রহণের অধিকারকে নস্যাৎ করা হয়েছে। বর্তমান বিধান মোতাবেক সংবিধান ও আইনের ব্যাখ্যা এ ধরনের লোকগুলো যেভাবে দেবেন, নাগরিকরাও সেভাবে মেনে নিতে বাধ্য থাকবেন। এই প্রসঙ্গে 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে গিয়ে বিনা কারণে গণভোটের বিধান বাতিল করার বিষয়টি উল্লেখ করা যেতে পারে এক্সাম্পল হিসেবে। একটি নতুন সংবিধানের প্রয়োজনীয়তা। 21 শতকের বাংলাদেশের আশেপাশের দেশগুলোর ভূরাজনৈতিক বাস্তবতা ও গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান স্বাধীনতা, ন্যায় বিচার, সাম্য ও নাগরিক ক্ষমতায়নকে
মৌলিক নীতি হিসেবে গ্রহণ করে একটি নাগরিক কেন্দ্রিক নতুন রাষ্ট্রীয় গঠনতন্ত্রের চাহিদা সৃষ্টি করেছে। মার্কিন রাষ্ট্রীয় গণতন্ত্রের শুরুতেই কিন্তু এই নাগরিক কেন্দ্রিক উদ্দেশ্যগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোর্ট, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ একটি আরো বেশি নিখুঁত ইউনিয়ন গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আভ্যন্তরীণ শান্তি নিশ্চিত করা, সবার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান, জনসাধারণের কল্যাণ এবং আমাদের নিজেদের ও উত্তরসূরিদের জন্য স্বাধীনতা আশীর্বাদকে সুরক্ষিত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি রাষ্ট্রীয় গঠনতন্ত্র বলবৎ ও প্রতিষ্ঠা করেছি। আনকোট। বাংলাদেশের সংবিধানও কিন্তু উই দ্য পিপল অফ বাংলাদেশ বলে শুরু করা হয়েছে, কিন্তু এতে সংবিধান জারি করার উদ্দেশ্য ও এর দ্বারা নাগরিকদের কি সুবিধা হবে সেই বিষয়টি বিধিবদ্ধ করা হয়নি। মার্কিন কনস্টিটিউশনে মোর পারফেক্ট ইউনিয়ন গঠনকে প্রথম উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। 1971 সালেও এই দেশের জনগণ আগেকার পাকিস্তানের চেয়ে একটি মোর পারফেক্ট রিপাবলিক গঠনের চিন্তা নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিল, যে কারণে এই দেশের কনস্টিটিউশনে পিপলস রিপাবলিক কথাটি রয়ে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় গঠনতন্ত্র কেমন হওয়া উচিত? আগামীর বাংলাদেশের গঠনতন্ত্রে দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায় বিচার, শিক্ষা ও কর্মসংস্থান লাভের অধিকারকে মৌলিক নাগরিক অধিকার, ফান্ডামেন্টাল সিভিল রাইটস বলে স্বীকৃতি দেওয়া উচিত। এর পাশাপাশি ক্ষমতাসীনদের দায়িত্ব, অধিকারের সীমা ও সীমা লঙ্ঘনের দায়ে উপযুক্ত সাজার বিষয়গুলো সুনির্দিষ্ট করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অবিলম্বে একটি নাগরিক অধিকার ও দায়িত্বের সনদ, চার্টার অফ সিভিল রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, রাষ্ট্রীয় গঠনতন্ত্রের প্রথম অংশ পার্ট 1 এ যুক্ত করা উচিত। বাক স্বাধীনতা ও স্বচ্ছতা। যথার্থ গণতন্ত্রের বুনিয়াদ হলো বাক স্বাধীনতা এবং ভিন্ন মত ও প্রতিবাদ জানানোর অধিকার। প্রতিটি নাগরিকের জন্য এগুলো নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি কায়েমি স্বার্থবাদীদের দ্বারা এগুলোর অপব্যবহার রোধের উদ্দেশ্যে ফৌজদারি আদালত, প্রেস কাউন্সিল, লেবার কোর্ট ইত্যাদি প্রতিষ্ঠানগুলোকে প্রশাসনিক স্বায়ত্তশাসন দিয়ে একটি শক্তিশালী নাগরিক বান্ধব মেকানিজম প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতাধারীদের জবাবদিহি। সরকার ও নাগরিকদের ক্ষমতার মধ্যে চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত করতে হলে একটি স্বাধীন তদারকি কাঠামো প্রতিষ্ঠা করা যেতে পারে, যাতে জনগণের কাছে ক্ষমতাসীনদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। লুটেরা পুঁজির উপর নির্ভরশীল ভুয়া এলিট গোষ্ঠীর বিলোপ ও উৎপাদন সংশ্লিষ্ট নাগরিক ক্ষমতার বিকাশ। আগামী রাষ্ট্রীয় গঠনতন্ত্রে এমপি, মন্ত্রী ইত্যাদির মতো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের প্রতিটি স্তরে লুটেরা পুঁজি নির্ভর ভুয়া এলিট গোষ্ঠীর প্রবেশের সুযোগ ধাপে ধাপে সংকুচিত করা ও উৎপাদন সংশ্লিষ্ট নাগরিকদের প্রবেশের ব্যাপারে স্পষ্ট ও বাধ্যতামূলক নির্দেশনা থাকতে হবে। অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো। আগামীর রাষ্ট্রীয় গঠনতন্ত্র থেকে সংখ্যালঘু, সংখ্যাগুরু, উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র জাতিসত্তা ইত্যাদি সাবেকি পরিভাষাগুলো স্থায়ীভাবে মুছে দিতে হবে। যে জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে যে নামে পরিচিত হয়েছে রাষ্ট্রীয় গঠনতন্ত্রে তার নাম সেভাবেই উল্লেখিত হবে, যেমন চাকমা, মারমা, তঞ্চঙ্গা ইত্যাদি জনগোষ্ঠীগুলোকে তাদের নিজস্ব নামে উল্লেখ করতে হবে, কোনোভাবে পাহাড়ি, ক্ষুদ্র জাতিসত্তা ইত্যাদি নামে নয়। একইভাবে হিন্দু, বুদ্ধিস্ট ইত্যাদি জনগোষ্ঠীগুলোকেও তাদের নিজস্ব পরিচয় দিয়ে উল্লেখ করতে হবে, কোনোভাবেই সংখ্যালঘু বা এ ধরনের কোনো বায়বীয় পরিচয় দিয়ে নয়। প্রতিটি জনগোষ্ঠীর প্রতিটি সদস্যের রাষ্ট্রের কাছে শুধুমাত্র ব্যক্তি ও নাগরিক বলে বিবেচিত হবেন। অধিকার ও কর্তব্যের বেলায় তার গোষ্ঠীগত পরিচয় আদৌ আমলে নেওয়া যাবে না। ক্ষমতার বৈধতা ও শাসন কাঠামো। পুনর্লিখিত রাষ্ট্রীয় গঠনতন্ত্রে ক্ষমতার বৈধতা একমাত্র জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত হতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। বাংলাদেশের চেয়ে অনেক ছোট রাষ্ট্র শ্রীলঙ্কা সমেত দুনিয়ার প্রায় সকল গণতান্ত্রিক দেশে ফেডারেল মডেল চমৎকারভাবে কাজ করছে, অথচ বিশাল জনসংখ্যার বাংলাদেশকে এখনো ঐকিক রাষ্ট্র বানিয়ে রাখা হয়েছে। পুনর্লিখিত রাষ্ট্রীয় গঠনতন্ত্রে
শাসন কাঠামোর বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে নাগরিকরা রাজনৈতিক কাঠামোর প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন। সামাজিক চুক্তির ভিত্তিতে সরকার পরিচালনা। সামাজিক চুক্তি মোতাবেক ব্যক্তি সরকারের দেয়া সুযোগ ও নিরাপত্তার বিনিময়ে যা খুশি করার অধিকার ত্যাগ করেন। ব্যক্তি তার সেই অধিকারগুলো সরকারের কাছে সারেন্ডার করেন, যেগুলো তিনি চান না যে তার নিজের বিরুদ্ধে অন্যের দ্বারা ব্যবহৃত হোক। এই অধিকার ত্যাগের দ্বারা তিনি তার বাকি অধিকারগুলি পুরোপুরি উপভোগ করতে পারেন। অতএব কি করতে হবে? বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনের মেরামত সংক্রান্ত বিষয়াদি নিয়ে এখন পর্যন্ত 3টি অভিমত পাওয়া যাচ্ছে। একদল চাইছেন তাদের সংবিধানের প্রথম অংশে উল্লেখিত রাষ্ট্রের গঠন প্রকৃতির অক্ষুণ্ণ রেখে ভেতরের কিছু ধারা উপধারা সংশোধনী এনে কোন রকমে চালিয়ে নিতে। এর ফলে রাষ্ট্রের বর্তমান বিদ্যমান মাফিয়া স্ট্রাকচার ও তাদের কায়েমি বন্দোবস্ত অক্ষুণ্ণ থাকবে। আরেক দল বলছেন সংবিধান বাতিল করতে হবে, তবে রাষ্ট্র কিভাবে চলবে সেটা বলতে পারছেন না। আরেকটি অভিমত হলো সংবিধান পুনর্লিখন করতে হবে। পুনর্লিখন একটি মধ্যপন্থী শব্দ। উপরে দুই পক্ষ দুই বিপরীত অবস্থান থেকে এর মধ্যে নিজেদের চিন্তার ছায়া দেখতে পারেন। তবে পুনর্লিখন করতে হলেও বর্তমান সংবিধানের প্রথম অংশে বর্ণিত রাষ্ট্রের গঠন প্রকৃতির পরিবর্তন করতে হবে। থ্যাংক ইউ।